অনেকেই জানতে চান কোন রকমের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে অনেক বেশি রিটার্ন পাওয়া যায়। আবার অনেকে প্রশ্ন করেন কোন রকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে রিটার্ন হয়তো খুব একটা বেশি আসবে না, কিন্তু আমার ক্যাপিটাল যেন সিকিউরড থাকে। আবার অনেকে চান হাই রিটার্ন উইথ ক্যাপিটাল সিকিউরিটি। এই ভিডিওতে আমরা জানবো ইকুইটি ফান্ড এবং ডেব্ট ফান্ড বলতে কি বোঝায়। কয়েকটি ইম্পর্ট্যান্ট প্যারামিটারের বেসিসে ইকুইটি ফান্ড এবং ডেব্ট ফান্ডের অ্যাডভান্টেজেস এবং ড্রব্যাকসগুলি কি কি। ইকুইটি এবং ডেব্ট ফান্ডকে বাদ দিয়ে অন্য কোন ফান্ড চুজ করলে ওই দুটি ফান্ডেরই সুবিধা একসাথে পাবেন। এছাড়াও আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় রিস্ক প্রোফাইল, এজ এবং ইনকাম প্যাটার্নের বেসিসে আপনি কোন ফান্ডটি কখন চুজ করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার, বিধিমতো বিনিয়োগ চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা আপনাকে কোনো ইনভেস্টমেন্ট রেকমেন্ডেশন বা অ্যাডভাইস দেব না। আপনি বিনিয়োগের পথ নিজেই খুঁজে পাবেন। প্রথমে আমরা জানব ইকুইটি ফান্ড কি। ইকুইটি ফান্ডের ক্ষেত্রে আপনার ক্যাপিটাল প্রধানত স্টক মার্কেটে ইনভেস্ট করা হয়, অর্থাৎ বিভিন্ন কোম্পানির শেয়ারে ডাইরেক্টলি ইনভেস্ট করা হয়। একটি ফান্ড তখনই ইকুইটি ফান্ড হিসাবে বিবেচিত হবে যদি তার গড় নেট অ্যাসেটের মিনিমাম 65% ইকুইটিতে ইনভেস্ট করে থাকে। টাইম টু টাইম স্টক মার্কেটে কোম্পানির শেয়ারগুলির দাম ওঠানামা করার সাথে সাথে ফান্ডটির পোর্টফোলিওতেও প্রভাব পড়ে। কোম্পানির শেয়ারের দাম বাড়লে মিউচুয়াল ফান্ডটির এনএভিও বৃদ্ধি পায়। একই সাথে আপনার ইনভেস্টেড ক্যাপিটালও গ্রো করতে থাকে। ইকুইটি ফান্ডগুলিকে ব্রডলি দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, অ্যাক্টিভ ফান্ড এবং প্যাসিভ ফান্ড। অ্যাক্টিভ ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজার মার্কেট ডাটা অ্যানালিসিস করে এবং রিসার্চের বেসিসে কোনো স্কিমের পোর্টফোলিওর জন্য বেস্ট সুটেবল স্টক সিলেকশন করেন। রেগুলার বেসিসে স্টকগুলির পারফরমেন্স পর্যালোচনা করা হয় এবং টাইম টু টাইম পারফরমেন্সের বিচারে কোনো স্টককে পোর্টফোলিও থেকে বাদ দিয়ে অন্য কোনো স্টককে জায়গা দেওয়া হয়। প্যাসিভ ফান্ডের ক্ষেত্রে কোনো স্কিমের পোর্টফোলিও হয় সেন্সেক্স বা নিফটি ইন্ডেক্সের মিরর কপি, অর্থাৎ সেন্সেক্স বা নিফটি ইন্ডেক্সে যে কোম্পানির স্টক থাকে ওই পার্টিকুলার স্কিমটির পোর্টফোলিওতেও সেই একই স্টক রাখা হয়। কোনো সময় সেন্সেক্স বা নিফটি ইন্ডেক্স থেকে কোনো স্টককে বাদ দিয়ে নতুন কোনো স্টককে রাখা হলে স্কিমটির পোর্টফোলিওতেও সেই একই পরিবর্তন আসে। মার্কেট ক্যাপিটালাইজেশনের বেসিসে ইকুইটি ফান্ডগুলিতে তিনটি ক্যাটাগরি রয়েছে। লার্জ ক্যাপ ফান্ড, এই ফান্ডগুলি নেট অ্যাসেটের মিনিমাম 80% লার্জ ক্যাপ কোম্পানিজ যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 20,000 কোটির বেশি সেগুলিতে ইনভেস্ট করে। মিড ক্যাপ ফান্ড, এই ফান্ডগুলি নেট অ্যাসেটের মিনিমাম 65% সেই সব কোম্পানি স্টকেই ইনভেস্ট করে যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000 কোটির বেশি কিন্তু 20,000 কোটির কম। স্মল ক্যাপ ফান্ড, এই ফান্ডগুলি নেট অ্যাসেটের মিনিমাম 65% ছোট কোম্পানি যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000 কোটির কম সেগুলিতে ইনভেস্ট করে। রিস্ক, রিটার্ন, ভোলাটিলিটি, লিকুইডিটি এবং ডাইভার্সিফিকেশনের বেসিসে ইকুইটি ফান্ডের অ্যাডভান্টেজেস এবং ড্রব্যাকসগুলি কি কি। ইকুইটি ফান্ডের ক্ষেত্রে রিস্ক তুলনামূলকভাবে বেশি, যদিও শর্ট টার্মের জন্য এই রিস্ক বেশি হলেও লং টার্ম ইনভেস্টমেন্টের সময় এই রিস্ক অনেকটাই কমে আসে, কারণ একটি স্কিমে অনেকগুলি স্টক থাকে এবং স্কিমগুলির পোর্টফোলিও প্রফেশনালি দক্ষ ফান্ড ম্যানেজারের দ্বারা ম্যানেজ করা হয়। রিস্ক যেমন একটু বেশি তেমনি রিটার্নও বেশি, তবে শর্ট টার্মের ক্ষেত্রে রিটার্ন বেশ ফ্লাকচুয়েট করে। যেমন 1 বছরে আপনি 50% রিটার্ন পেতে পারেন,
আবার আপনার পোর্টফোলিও ভ্যালু -30%ও হয়ে যেতে পারে। কিন্তু লং টার্মের ক্ষেত্রে 12 to 15% ইয়ারলি রিটার্ন আপনি খুব সহজেই আশা করতে পারেন। যেহেতু ইকুইটি ফান্ডের ম্যাক্সিমাম অ্যাসেট কোম্পানি স্টকে ইনভেস্টেড থাকে, তাই এগুলি খুবই ভোলাটাইল, কারণ মার্কেট উপর নিচে ওঠানামা করার সাথে সাথে ফান্ডগুলিতেও তার প্রভাব পড়ে। এখানে লিকুইডিটি কিছুটা কম। আপনার পোর্টফোলিও নেগেটিভে চলে গেলে আপনার রিডেমশন করতে সমস্যা হয়। আবার ক্লোজড এন্ডেড ফান্ডের ক্ষেত্রে নির্দিষ্ট টার্মের আগে রিডেমশন করতে পারবেন না। যেহেতু মিউচুয়াল ফান্ডের একটি স্কিমের পোর্টফোলিওতে অনেকগুলি স্টক থাকে, তাই ম্যাক্সিমাম ডাইভার্সিফিকেশনের সুবিধা পাওয়া যায়। আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট কম হলেও সেটি পোর্টফোলিওর সবকটি স্টকে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। এবার আমরা জানবো ডেব্ট ফান্ড কি। ডেব্ট ফান্ডের ক্ষেত্রে আপনার ক্যাপিটাল প্রধানত ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং ইনস্ট্রুমেন্টস যেমন গভর্নমেন্ট বন্ডস, ট্রেজারি বিলস, কোম্পানি ডিবেঞ্চার্স, কর্পোরেট বন্ডস, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট এবং ফিক্সড ইনকাম সিকিউরিটিজ ও অ্যাসেটে বিনিয়োগ করা হয়। প্রকারান্তরে বলতে গেলে ডেব্ট মিউচুয়াল ফান্ডের মাধ্যমে গভর্নমেন্ট বা কোম্পানিগুলি এক প্রকার লোন নেয় এবং তার জন্য ইন্টারেস্ট পে করে। একটি ফান্ড তখনই ডেব্ট ফান্ড হিসেবে বিবেচিত হবে যদি তার গড় নেট অ্যাসেটের মিনিমাম 65% ডেব্টে ইনভেস্ট করে। ডেব্ট ফান্ডগুলিকে ফিক্সড ইনকাম ফান্ড বা বন্ড ফান্ডও বলা হয়ে থাকে। ডেব্ট ফান্ডগুলি স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী দুই প্রকার বন্ডেই ইনভেস্ট করে। ইকুইটি ফান্ড এবং ডেব্ট ফান্ড দুই ক্ষেত্রেই ফান্ড হাউস অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ এবং ম্যানেজমেন্ট ফিস নেয়, যেগুলির সমষ্টি হলো এক্সপেন্স রেশিও। এই এক্সপেন্স রেশিও ইকুইটি ফান্ডের তুলনায় ডেব্ট ফান্ডে কম হয়। এই ফান্ডগুলির মূল উদ্দেশ্য হলো আয় বৃদ্ধির পাশাপাশি মূলধনের সুরক্ষা। যেসব ইনভেস্টররা রিস্ক নিতে চান না বা যারা তাদের অর্থকে বা ক্যাপিটালকে সর্বদা নিরাপদ দেখতে চান, তাদের জন্য উপযুক্ত হলো এই ডেব্ট ফান্ড। ইকুইটি এবং ডেব্ট ফান্ডের মধ্যে মেন ডিফারেন্স হলো অ্যাসেট অ্যালোকেশন। রিস্ক, রিটার্ন, ভোলাটিলিটি, লিকুইডিটি এবং ডাইভার্সিফিকেশনের বেসিসে ডেব্ট ফান্ডের অ্যাডভান্টেজেস এবং ড্রব্যাকসগুলি কি কি? ডেব্ট ফান্ডের ক্ষেত্রে যেহেতু আপনার ক্যাপিটাল গভর্নমেন্ট বা কোম্পানি সিকিউরিটিজগুলিতে ইনভেস্ট করা হয়, তাই এখানে রিস্ক অনেকটাই কম। এখানে আপনার রিটার্ন প্রায় অ্যাসিওর্ড। গভর্নমেন্টের কিরকম কন্ডিশন হলো বা কোম্পানির প্রফিট হলো কি হলো না, ফান্ড রিটার্ন ঠিক পেয়ে যায়। এই রিটার্ন মার্কেট লিঙ্কড না হওয়ায় আপনি নিশ্চিত রিটার্ন পান। ইয়ারলি 7 to 8% রিটার্ন আপনি খুব সহজেই আশা করতে পারেন। স্টক মার্কেটে কোম্পানির শেয়ারগুলিতে ডাইরেক্টলি ইনভেস্টেড না হওয়ায় ডেব্ট ফান্ডগুলির ভোলাটিলিটি কম হয়। ডেব্ট ফান্ডের স্কিমগুলির লিকুইডিটি ইকুইটি ফান্ডের স্কিমগুলির তুলনায় বেশি। ডেব্ট ফান্ডগুলিতে ইনভেস্টমেন্ট করলে আপনার ক্যাপিটাল ডাইভার্সিফিকেশনের সুযোগ খুব একটা থাকে না। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে ইকুইটি এবং ডেব্ট এই দুই নৌকায় পা দিয়ে একসাথে চলা কি সম্ভব? অর্থাৎ একদিকে যেমন আপনার রিটার্ন বেশি হবে, আবার অন্যদিকে ইনভেস্টেড ক্যাপিটালও মোটামুটি সিকিউরড থাকবে। হ্যাঁ, সেটি সম্ভব। এই চিন্তা ভাবনা থেকেই মিউচুয়াল ফান্ডে রয়েছে এমন একটি কনসেপ্ট যেটি কিনা ইকুইটি এবং ডেব্ট ফান্ডের পারফেক্ট ব্লেন্ড। এটি হলো হাইব্রিড ফান্ড। হাইব্রিড শব্দ থেকেই বোঝা যায় এই ফান্ডগুলি স্টক এবং বন্ড উভয় ক্ষেত্রেই বিনিয়োগ করে, যদিও স্টক এবং বন্ডের মধ্যে এই বিনিয়োগের অনুপাত পরিস্থিতি অনুযায়ী এবং
ফান্ডটির সাবক্যাটাগরি অনুসারে চেঞ্জ হতে পারে। পোর্টফোলিও ব্যালেন্সিং নেচারের কারণে একে ব্যালেন্সড ফান্ডও বলা হয়। ইকুইটি ফান্ডগুলির তুলনায় হাইব্রিড ফান্ডগুলিকে সেফ অপশন হিসাবে ধরা যেতে পারে। যারা রিস্ক এবং রিটার্নের মাঝে একটু ব্যালেন্স করে চলা পছন্দ করেন তাদের জন্য হাইব্রিড ফান্ড আদর্শ। কনজারভেটিভ হাইব্রিড ফান্ডের ক্ষেত্রে যেমন ডেপ্টে অ্যাসেট অ্যালোকেশন ম্যাক্সিমাম থাকে, তেমনি অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডের ক্ষেত্রে ইকুইটিতে অ্যাসেট অ্যালোকেশন ম্যাক্সিমাম থাকে। আবার ব্যালেন্সড হাইব্রিড ফান্ডের ক্ষেত্রে ডেপ্ট এবং ইকুইটিতে অ্যাসেট অ্যালোকেশন প্রায় সমান সমান। রিস্ক, রিটার্ন, ভোলাটিলিটি, লিকুইডিটি এবং ডাইভার্সিফিকেশনের বেসিসে হাইব্রিড ফান্ডের অ্যাডভান্টেজেস এবং ড্রব্যাকসগুলি কি কি? ইকুইটি ফান্ডের তুলনায় হাইব্রিড ফান্ডের ক্ষেত্রে রিস্ক বেশ কম। এখানে আপনার রিটার্ন ডেব্ট ফান্ডের তুলনায় বেশি, কিন্তু পিওর ইকুইটি ফান্ডের কম্প্যারিজনে রিটার্ন কিছুটা কম হতে পারে। স্টক মার্কেটে কন্ট্রোলড এক্সপোজারের কারণে হাইব্রিড ফান্ডগুলি ইকুইটি ফান্ডগুলির তুলনায় কম ভোলাটাইল। হাইব্রিড ফান্ডগুলিকে মডারেটলি লিকুইড বলা যেতে পারে। পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের চান্স হাইব্রিড ফান্ডে মিডিয়াম। এখন এটা আমাদের জেনে নেওয়া খুবই জরুরি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় ইকুইটি, ডেব্ট বা হাইব্রিড ফান্ডের মধ্যে কখন আমরা কোনটিকে বেছে নেব। এসআইপি হোক বা লামসাম, আপনি যেভাবেই ইনভেস্টমেন্ট করুন না কেন, আপনাকে যদি ইকুইটি এবং ডেব্ট ফান্ডের মধ্যে কোনো একটি অপশনকে চুজ করতে হয় তবে তিনটি ক্রাইটেরিয়া অবশ্যই মাথায় রেখে এগোতে হবে। রিস্ক প্রোফাইল, কিছু ইনভেস্টর বেশি রিস্ক নেওয়া পছন্দ করেন, কিছু ইনভেস্টর কম রিস্ক নিয়ে একটু কনজারভেটিভ ওয়েতে এগোতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আবার কিছু ইনভেস্টর এই দুটির মাঝামাঝি পথ অবলম্বন করে চলতে চান। আপনি কোন ক্যাটাগরিতে রয়েছেন? রিস্ক প্রোফাইল বলতে সহজ ভাষায় আপনার রিস্ক নেওয়ার ক্ষমতাকে বোঝায়। মোটামুটিভাবে এটি তিন রকম: হাই, মডারেট এবং লো। এজ, আপনার বয়স এখানে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বয়স কম হলে রিস্ক টেকিং ক্যাপাবিলিটি এমনিই বেড়ে যায়। আবার আপনি অটোমেটিক্যালি লং টার্মের প্লেয়ার হয়ে যান। আবার বয়স বেশি হলে আপনি একটু কনজারভেটিভ হয়ে পড়েন। বয়স বাড়ার সাথে সাথে আপনার রিস্ক প্রোফাইলকে যেমন মডারেট থেকে লোতে নামিয়ে আনতে হয়, তেমনি অন্যদিকে ইনভেস্টমেন্টের সাথে সাথে সাংসারিক খরচ বা রিটায়ারমেন্ট প্ল্যানিং এর দিকেও নজর রাখতে হয়। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটি কমন রুল খুবই প্রচলিত: আপনার বয়স যত বছর, আপনার ক্যাপিটালের ঠিক ততটা পার্সেন্টেজ আপনি ডেব্ট ফান্ডে ইনভেস্ট করতে পারেন, আর বাকিটা ইকুইটিতে রাখুন। যেমন আপনার বয়স 25 হলে 25% ডেব্ট ফান্ডে এবং 75% ইকুইটিতে রাখতে পারেন। আবার আপনার বয়স 40 বছর হলে 40% ডেব্ট ফান্ডে এবং 60% ইকুইটিতে রাখতে পারেন। যদিও এই নিয়ম মেনেই যে সবসময় আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। এটিকে একটি কমন থাম্ব রুল হিসাবে মনে রাখুন। ইনকাম প্যাটার্ন, বয়স কম বা বেশি হোক, আপনার ইনকাম প্যাটার্ন খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনার যদি ফিক্সড ইনকাম বা স্যালারিড ইনকাম থেকে থাকে তবে আপনার ইনভেস্টমেন্ট প্যাটার্ন হবে একরকম। আবার কিছু সময় পরে পরে ইরেগুলার বেসিসে আপনার ইনকাম হতে থাকলে আপনার ইনভেস্টমেন্ট প্যাটার্ন হবে অন্যরকম। কারো কাছে মান্থলি এক্সপেন্সের পর বেশ বড় অ্যামাউন্ট থেকে যায়, সেটি থেকে তিনি প্রতি মাসেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন। আবার কোনো ব্যক্তি প্রতি মাসে কিছু কিছু সেভ করে একেবারে সেটি ইনভেস্টমেন্ট করতে বেশি পছন্দ করেন।
রিস্ক প্রোফাইল এবং ইনকাম প্যাটার্নের ওপর বেস করে কোন এজে কোন ফান্ডে ইনভেস্ট করলে আপনার সুবিধা হবে তা একটি সিম্পলিফাইড ওয়েতে চার্টের আকারে আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। আপনার এজ 25 টু 35 ইয়ার্সের মধ্যে। আপনার রিস্ক প্রোফাইল যদি হাই হয় এবং আপনি মান্থলি বা ইরেগুলারলি যেভাবেই ইনকাম করুন না কেন আপনার ইকুইটি ফান্ডে ইনভেস্ট করা উচিত। এখন আপনার রিস্ক প্রোফাইল যদি মডারেট হয় সেক্ষেত্রে আপনি রেগুলারলি ইনকাম করলে ইকুইটি অথবা হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করুন, অথবা আপনি যদি ইরেগুলারলি ইনকাম করেন তবে হাইব্রিড অথবা ডেব্ট ফান্ডের মধ্যে একটিকে বেছে নিন। আর আপনার রিস্ক প্রোফাইল যদি লো হয় তবে আপনি মান্থলি বা ইরেগুলারলি যেভাবেই ইনকাম করুন না কেন হাইব্রিড অথবা ডেব্ট ফান্ডের মধ্যে একটিতে ইনভেস্ট করলে বেশি লাভবান হবেন। আপনার এজ 35 টু 50 ইয়ার্সের মধ্যে। আপনি মান্থলি বা ইরেগুলারলি যেভাবেই ইনকাম করুন না কেন আপনার রিস্ক প্রোফাইল যদি হাই হয় তবে ইকুইটি অথবা হাইব্রিড ফান্ডের মধ্যে কোনো একটিতে ইনভেস্ট করুন। আপনার রিস্ক প্রোফাইল যদি মডারেট হয় তবে হাইব্রিড অথবা ডেব্ট ফান্ডের মধ্যে কোনো একটিকে অথবা দুটোকেই বেছে নিন। আর আপনার রিস্ক প্রোফাইল যদি লো হয় তবে আপনার কোনো ডেব্ট ফান্ডে ইনভেস্ট করা উচিত। আপনার এজ 50 ইয়ার্স বা তার বেশি। আপনার রিস্ক প্রোফাইল যদি হাই হয় সেক্ষেত্রে আপনি মান্থলি বা ইরেগুলারলি যেভাবেই ইনকাম করুন না কেন আপনার কোনো হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করা উচিত। আপনার রিস্ক প্রোফাইল যদি মডারেট হয় এবং আপনি যদি মান্থলি বেসিসে ইনকাম করেন তবে আপনি সেক্ষেত্রেও কোনো হাইব্রিড ফান্ডকে বেছে নিন। আর মডারেট রিস্ক প্রোফাইলের সাথে আপনার ইনকাম যদি হয় ইরেগুলার তবে অবশ্যই কোনো ডেব্ট ফান্ডকে বেছে নিন। এবং আপনার রিস্ক প্রোফাইল যদি লো হয় তবে আপনার কোনো ডেব্ট ফান্ডে ইনভেস্ট করা উচিত। ইকুইটি, ডেব্ট এবং হাইব্রিড ফান্ডের মধ্যে সিলেকশনের জন্য এর থেকে সিম্পলিফাইড সলিউশন আশা করি আগে কখনো দেখেননি। আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এটি আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলি 1 বছরের মধ্যে রিডেমশন করলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 15% দিতে হয়। আর আপনি যদি ইউনিটগুলি 1 বছরের বেশি হোল্ড করেন তবে সেক্ষেত্রে 1 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। 1 লক্ষ টাকার বেশি হলে সেটিতে 10% হিসাবে ট্যাক্স দিতে হবে। ডেব্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি যদি ইউনিটগুলি 3 বছরের মধ্যে রিডেমশন করেন তবে আপনার কারেন্ট ট্যাক্স স্ল্যাব অনুসারে ট্যাক্স দিতে হবে। আর আপনি যদি ইউনিটগুলি মিনিমাম 3 বছর হোল্ড করার পর রিডেমশন করেন তবে ফ্ল্যাট 20% হিসাবে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলিতে আমরা আলোচনা করব মাসের কোন তারিখে এসআইপি করলে আপনি ম্যাক্সিমাম রিটার্ন পাবেন। লার্জ ক্যাপ ফান্ড কোনগুলি? গত কয়েক বছরের পারফরমেন্সের বিচারে বেস্ট লার্জ ক্যাপ ফান্ড কোনটি? মিড ক্যাপ ফান্ড কোনগুলি? একটি মিড ক্যাপ ফান্ড কিভাবে আপনার পোর্টফোলিওতে ব্যালেন্স এনে দেবে? স্মল ক্যাপ ফান্ড কোনগুলি? আপনার এজ যদি কম হয় এবং আপনি একটু রিস্ক নেওয়া পছন্দ করেন তাহলে কেন আপনার পোর্টফোলিওতে একটি স্মল ক্যাপ ফান্ড অবশ্যই রাখবেন? ফ্লেক্সি ক্যাপ ফান্ড এটি কি মাল্টি ক্যাপ ফান্ডেরই মডিফাইড ফর্ম নাকি অন্য কিছু? কেন ইয়াং ইনভেস্টরদের কাছে এটি খুবই জনপ্রিয়? জানুন, শিখুন এবং বিনিয়োগ করে নিজের ও পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।